আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মেগা প্রকল্প ভূ রাজনীতি নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অত্যন্ত গুণী ব্যক্তি আছেন। আমার সাথে রয়েছেন ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক এবং জনতা দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আমার সাথে আরও আছেন দৈনিক এই দিন এই সময়ের সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদ করিম। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যেতে চাই আহমেদ করিম আপনার কাছে, যে আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবই। আপনি কি মনে করেন? ধন্যবাদ আমার সহ আলোচককেও। আসলে আমাদের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে উচ্চারণ করেছেন তিস্তা প্রকল্প নিয়ে, তো এটাতে আসলে আমরা দেশের সকল নাগরিকই উজ্জীবিত। জি, কারণ তিস্তাটা এমন এক বিষয়, এটা আমাদের দেশের 1/10 জনগণের জীবন জীবিকার সাথে জড়িত হয়ে আছে। যার কারণে একজন প্রধানমন্ত্রী যখন এই প্রায় 2 কোটি জনগণের জীবন জীবিকার স্বার্থের কথা বলেন, তখন অবশ্যই আমরা উজ্জীবিত হই। কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2016 সালে কিন্তু শেখ হাসিনাও একটা এমইও সাইন করেছিলেন চীনের সাথে, কিন্তু সেটা কেন হলো না? এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে কিছু টানাপোড়েন আছে। কারণ এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো ভাবছে এই প্রকল্পটা তাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আবার সেখানে অর্থায়ন নিয়ে সমস্যা আছে। সেটা হচ্ছে আমরা দেখছি ভারত এটা নিয়ে খুবই আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তারা আসলে প্রকৃত অর্থে সেখানে বিনিয়োগ করছে না। আবার অপরদিকে আমরা জানি চায়নার আগ্রহ আছে, কিন্তু চায়না বিনিয়োগ করুক সেটা আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পছন্দ না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কার পছন্দ, এটা বড় বিষয় না। কারণ আমাদের যে 54টা নদী যে বাংলাদেশে প্রবেশ করেছে, এর উৎসমুখগুলো যেখানে, অধিকাংশ নদীর মুখে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পানিগুলো প্রত্যাহার করা হচ্ছে একতরফাভাবে, এবং যার কারণে আমাদের বিশাল অঞ্চল এবং যেই অঞ্চলে সেখানে আমাদের মানুষ যারা বসবাস করেন, আমাদের নাগরিক, তারা তাদের জীবন জীবিকার যে বিষয়গুলো, এটা এই তিস্তার সাথে জড়িত এবং নদীগুলোর সাথে জড়িত। তো যার কারণে এটা বহু প্রচেষ্টা হয়েছে, বহু সরকার, আমাদের অনেক সরকারই এটা নিয়ে অনেক উদ্যোগ নিয়েছেন, প্রচেষ্টা করেছেন, কিন্তু এটা আসলে কোনোভাবে কার্যকর হয় নাই। এই মুহূর্তে ধরেন আমাদের প্রধানমন্ত্রী যে উচ্চারণ করেছেন জনাব তারেক রহমান, আমি মনে করি এটা জনগণের পক্ষে সাহসী উচ্চারণ। বিনিয়োগ যেই করুক, যদি আমরা নিজেদের উদ্যোগে নিজেদের ব্যবস্থাপনায় করতে পারি এবং বিনিয়োগ নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের একটা অঞ্চলকে, একটা অঞ্চলের মানুষকে তাদের জীবন জীবিকার যে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, এটা করা, এটার জন্য তো আমাদের জনপ্রতিনিধি হিসেবে এটা তো প্রধানমন্ত্রীর কাজ। তার মানে আপনার কথা অনুযায়ী যে এটা জনগণের দাবি এবং এটা করতেই হবে আমাদের। জনগণের দাবিটা আমি একটু ব্রিগেডিয়ার শামীম কাছে যাই। ব্রিগেডিয়ার শামীম হলো আসলে ওই এলাকার, কারণ হলো যে উনি লালমনিরহাট 2-এর এবং ওনার ফাদার ওখানে 7 বার এমপি ছিলেন। এবং এইখানে এখন আমরা যে প্রকল্প নিয়ে কথা বলছি, তিস্তা মহাপরিকল্পনা, তার আগে এখানে একটা তিস্তা ব্যারেজ হয়েছিল এবং সেটা 1979 সালে এটা তৈরি করেছেন জেনারেল জিয়া। আমরা একটু আপনার কাছে শুনতে চাই সেই বিষয়গুলো, একটু তিস্তা ব্যারেজ সম্বন্ধে, তারপরে আমরা মহাপরিকল্পনা যেতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতৃমণ্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচক। ইনফ্যাক্ট আজকে প্রথমবারের মতো আপনাদের সেটে আসলাম এবং খুব সম্মানিত বোধ করছি। আগামীকাল আপনাদের হয়তোবা প্রতিষ্ঠা বার্ষিকী, আগাম শুভেচ্ছা থাকলো। দেখুন, তিস্তা আসলে মানুষের রক্তের ধমনী, আর্টারির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হলে যেমন জীবন বাঁচে,
তেমন তিস্তা এবং ধরলা এর মাঝামাঝি যে নদী আছে এটার পানি প্রবাহের উপর দিয়ে রংপুর এলাকার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। আপনি যেমনটি উল্লেখ করলেন যে মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে দূরদর্শিতা, তার মাধ্যমে দেখেন যে 2-3টা যদি ব্যারেজ হয়ে থাকে তার মধ্যে ডালিয়াতে একটা হয়েছে। আপনি সঠিক বলেছেন, সে সময় আমার বাবা ওই অঞ্চলের এমপি ছিলেন। তো এটা একটা বড় একটা সাশ্রয় করে দিয়েছে। যেমন ওই সময়ে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই ব্যারেজটা করা হয়েছিল তাতে 1,15,000 হেক্টর একর জমিতে চাষাবাদের পরিকল্পনা ছিল। কিন্তু এই যে আমি এই মাত্রাটা ঠিক করলাম, তো এটা তো মূল জিনিস হলো পানি। পানি না থাকলে আমি করবোটা কি? এখন 2014 সালে দেখা গেল সেই 1,15,000 হেক্টর আর চাষাবাদ করা যাচ্ছে না। যে পানি পাওয়া যাচ্ছে তাতে 65,000 হেক্টর জমি চাষাবাদ। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে যখন আমরা এই প্রকল্পটা করলাম, এটা ধরেন পাকিস্তান আমলেও এই পরিকল্পনা ছিল, 1953 সালে তারা এটা করেছিল, এবং জেনারেল জিয়া যখন করলেন 79 সালে, এবং এটাকে সাহেবও এটাকে ফলো আপ করেছেন। এবং এখানে আমরা দেখেছি যে সৌদি আরব, দেন দুবাই, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, এরা সবাই কিন্তু এখানে অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু এই প্রকল্পটা মানে কার্যকর হলো না কেন? কার্যকর হলো না কারণ কি, আপনার তখন তো তিস্তা যে লক্ষণীয় করা হয়েছিল, আপনার যদি এখন চলতে থাকলো 79 থেকে চলতে থাকলো, আপনি দেখুন 87 সালে যখন গজলডোবায় বাঁধ করা হলো, ভারতের গজলডোবায়, এটা আমাদের প্রকল্প হওয়ার পরে অবশ্যই পরে। তো গজলডোবা বাঁধ হওয়ার পরে, মানে গজলডোবার আগে, মানে 79 থেকে 86 পর্যন্ত আমরা তিস্তাতে পানি পেতাম 6,000 কিউসেক ওয়াটার পেতাম। আচ্ছা, যখন গজলডোবা বাঁধ হলো এটা 2,000 কিউসেকে নেমে আসলো, মানে 3 ভাগের 1 ভাগে নেমে আসলো। আচ্ছা, যখন গজলডোবা বাঁধ হলো তখন বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ করা হলো না। সো এরপরে তারা ধরলার থেকে পানি প্রত্যাহার শুরু করলো। ধরলার থেকে পানি প্রত্যাহার করা শুরু হলো, তাও কোনো প্রতিবাদ হলো না বা উচ্চবাচ্য করা হলো না। তারপরে তিস্তা এবং ধরলার মাঝামাঝি যত নদী আছে সবগুলো থেকে একতরফাভাবে পানি উত্তোলন, মানে প্রত্যাহার করা শুরু করা হলো। এমনকি লেন পিরিয়ডে যখন আমাদের প্রচণ্ড পানি প্রয়োজন তখন মাত্র 300 কিউসেক পানি প্রবাহিত হয়। তাহলে এভাবে যদি একতরফা, আপনি জানেন যে তিস্তাতে এখন শ্যালো মেশিন বেশি পানি তুলতে হচ্ছে। তো যখন আমার পানি নাই তখন আমি পানি পাচ্ছি না, যখন আমার পানি দরকার নাই তখন মানে সয়লাভ হয়ে যায়, 4 লক্ষ কিউসেক পানি প্রবাহিত হয় বর্ষাকালে। আচ্ছা, এবং এর ফলে আপনার পুরা তিস্তা অববাহিকা, এই যে 116 কিলোমিটার লম্বা যে জায়গাটা আছে যমুনাতে পৌঁছা পর্যন্ত, 2 পারের পার ভাঙ্গা থেকে শুরু করে মানে যত ধরনের ক্ষতি হতে পারে, মানে ভাঙনের ফলে সব ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু এটা নিয়ে দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি উদ্যোগও যেমন ছিল না, এটা নিয়ে কোনো ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করিনি। 2016 সালে শেখ হাসিনা একটা এমইও করেছিল চাইনিজদের সাথে। 2016 সালে দেখুন, এই বিষয়টার একটু ব্যাখ্যা প্রয়োজন। 2016 সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিলেন যে তিস্তা মহাপরিকল্পনা করবেন, তৎক্ষণাৎ ভারত রাজি হয়ে গেল, এতদিন কোনো খবর ছিল না। আচ্ছা, তারপরে 2016 সালে পাওয়ার চায়না কনস্ট্রাকশন একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো এটা জরিপ করার জন্য। পাওয়ার চায়না কনস্ট্রাকশন, মার্ক এবং বেন, এই 2টা কোম্পানিকে দায়িত্ব দিল এটা জরিপ সব যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো মানে পরীক্ষা করার জন্য। চায়নার একটা বড় গুণ আছে, তারা কিন্তু প্রচুর মানে ঋণ দিতে পছন্দ করে। কারণ আমাদের এটা গুণ ভালো, আমরা আবার খুব তাড়াতাড়ি রেগুলার নিয়মিত দিতে পারি। সো এই পাওয়ার চায়না কনস্ট্রাকশন কোম্পানি 2023 সালে একটা রিপোর্ট সাবমিট করলো, যেটা কিন্তু আজকে তিস্তা মহাপরিকল্পনার বটম লাইন বলতে পারেন। তখন দেখা গেল চাইনিজ সেই মানে একটা ব্যাংক আমাদেরকে বললো 12,000 কোটি টাকা লাগবে এবং এখানে গাইড বাদ করা হবে, 7 থেকে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, স্যাটেলাইট সিটি হবে, হোয়াট নট। তো এই যদি হয় তাহলে আপনার এটা গুয়াংজুর মতো বা সুকিয়ান সিটির মতো একটা শহর হতে পারত, মানে বাংলাদেশের একটা ব্যতিক্রমী ধর্মী একটা নগর বা একটা জেলা হিসেবে গড়ে উঠতে পারত। কিন্তু এর পাশাপাশি যেটা হলো, এখন আমরা পার্লামেন্টে প্রধানমন্ত্রী সহ বিএনপির ঊর্ধ্বতন অনেকের কাছে শুনছি যে হ্যাঁ আমাদের এটা হবেই, যে কোনো মূল্যে হবেই। আমরা দীর্ঘদিন ধরে একটা কথা বলছিলাম যে নিজস্ব অর্থায়নে হোক, এখন কিন্তু সরকার তাই বলছে। আমরা দেখেছি অতীতে যখনই
অন্যান্য বড় বড় প্রজেক্ট রেখে যখনই তিস্তা প্রসঙ্গ আসে তখন এটা একবার ভারতের কাছে দেয়া হয়, একবার চীনের কাছে দেওয়া হয়। জি, ভূ রাজনীতি চলে আসে। ভূ রাজনৈতিক একটা বিষয় চলে আসেন এখানে, অনেক কিছু আছে। আমরা সাম্প্রতিক তবে ওখানে লালমনিরহাটের যে আপনার মন্ত্রী আছেন আসাদুল হাবিব দুলু, উনি একটা আন্দোলন করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমি তিস্তাপাড়ের মানুষ বলে এই জিনিসগুলোকে আন্তরিকভাবে মানে ধন্যবাদের সাথে এই বিষয়গুলোকে স্বীকার করতে চাচ্ছি। কিন্তু এখানে কিন্তু অনেক কমপ্লিকেসিস আছে। এই কমপ্লিকেসিসটা এরকম যে চীনে মাননীয় প্রধানমন্ত্রী সফর করে আসার পরে এখন অন্য মার্গের কথাবার্তা হচ্ছে, যে কোনো মূল্যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওটা ব্যারেজ করবেন। ব্যারেজ কিন্তু আপনার সমস্যার সমাধান করবে না। ব্যারেজ করলে যেটা হবে, আপনার এখন আমাদের যে 64,000 হেক্টর আমরা চাষাবাদ করতে পারছি, এটা ডাবল করলে হয়তো 1 লাখ, তাহলে এটা কিন্তু পুরো সারা দেশের যে শস্য তার কিন্তু 1/4 উৎপন্ন করা সম্ভব। কিন্তু এখানে ভূ রাজনৈতিক বড় ধরনের একটা জটিলতা আছে। যদি কোনো কারণে, যেমন চীনের খেয়াল করেন, আজকেও চীনের আপনার রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো নাক গলানো সহ্য করা হবে না। বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ। মানে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু করলে চীন কেন হস্তক্ষেপ করবে, ভারত কেন হস্তক্ষেপ করবে, এটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। এটা কি ভাগার হয়ে গেছে নাকি? যে দেশ চাইবে সে দেশ ওইভাবে আমাদেরকে ব্যবহার করে, তা কিন্তু হওয়া উচিত না। কিন্তু সবচেয়ে বড় যে জটিলতা, চীন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিশ্চিত যে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে তিস্তার ব্যাপারে আমরা কাজ করতে চাইলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, এরকম একটা মেসেজ হয়তো পেয়েছে। অর্থায়ন কোনো সমস্যা না, প্রযুক্তিগত বিষয়ে কোনো সমস্যা না, সব কিন্তু আমাদেরই আছে, আমরাই করতে পারবো। কিন্তু এখানে যেটা বড় জটিলতা সৃষ্টি করবে, যদি কোনোভাবে এটা চীন ইনভলভ হয়, তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রচণ্ড টানাপোড়েনের দিকে চলে যাবে। আমি একটু আহমেদ করিম আপনার কাছে, আপনি শুনছিলেন ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে আমাদের প্রকল্প দরকার, কিন্তু ভূ রাজনীতি বিষয়টাকে আমাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে। তো আমরা এই সরকার যখন আমাদের একটা থার্ড টার্মিনাল হয়েছে, আপনি জানেন যে থার্ড টার্মিনালটা খুবই প্রয়োজন ছিল, এবং কোভিডের মধ্যে যখন সব কাজ বন্ধ ছিল তখন থার্ড টার্মিনাল হয়েছে, এবং থার্ড টার্মিনাল সময় মতো শেষ হওয়ার পরে কিন্তু এটা অপারেশন কে করবে এটা নিয়ে জটিলতা ছিল। এখন বর্তমান সরকার এটাকে জাপানি দিতে চাচ্ছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আমাদের টার্মিনাল যেটা তৈরি হয়েছে, আমাদের আসলে ব্যবস্থাপনাটা খুবই সমস্যা। আমরা দেখেছি যে যেমন আমাদের যে বর্তমান বিমানবন্দরগুলো, এই বিমানবন্দরগুলো পরিচালনায় আমরা যখনই যে সরকার যে উদ্যোগে নিয়েছে, আসলে কোনোটাই সফল হয় নাই। তো এই কারণে এই পরিচালনার দায়িত্বটা যদি জাপানের মতো এরকম কাউকে দেয়া যায়, তাহলে এটা অবশ্যই ভালো আমাদের জন্য, আমরা এখানে নিরাপদ থাকতে পারবো। কিন্তু অনেকে তো এটাকে দিতে চাচ্ছেন না। এটা দিতে চাচ্ছে না অনেক কিছুই, যেমন ধরেন চট্টগ্রাম বন্দর, এটাকে যখনই আধুনিকায়নের কথা বলা হয় তখন দেখা যায় কিছু পতাকা নিয়ে কিছু লোক রাস্তায় নেমে যায়, এই বন্দর চলে যাচ্ছে, বন্দর দিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে যারা বন্দর পরিচালনা করছে, এমনকি অনেক উন্নত রাষ্ট্র অন্য দেশকে দিয়ে রাখছে তার বন্দর পরিচালনা করার জন্য, কিন্তু আমাদের এখানে কিছু হলে একটা স্বার্থ গোষ্ঠী আছে, এরা নেমে যাবে, বন্দর চলে যাচ্ছে। আসলে এগুলো সব হচ্ছে যে একটা স্বার্থ গোষ্ঠী আছে যারা এই বন্দরকে দখল করে রেখেছে। 2015 সালে ওই সময় সরকার আমাদের মংলা বন্দরের একটা টার্মিনাল এটাকে ভারতীয় একটা কোম্পানিকে দিয়েছিল অপারেশন করতে, IGPL। কিন্তু তখন কি আপনি দেখেছেন এরকম প্রতিবাদ হতে? না, সেটা তো হবে না, কারণ হচ্ছে যারা প্রতিবাদগুলো করছে তারা কিন্তু একটা পক্ষের লোক। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে ধরেন যারা এই স্বার্থগুলো নিচ্ছে, তারা ধরেন যদি বছরে 1000 কোটি টাকা ইনকাম করে, ওখান থেকে 2 কোটি টাকা না হয় মিছিল মিটিং এর জন্য খরচ করে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে যেতে চাই। আপনি সম্প্রতি একটা প্রকল্পের ব্যাপারে কথা বলেছেন, আপনি এবং আপনার দল। পদ্মা ব্যারেজ বলে একটা প্রকল্প আমরা বর্তমান সরকার ইতিমধ্যে একটা পাশও করেছে। এই প্রকল্পের বিরুদ্ধে আপনি বলছেন কেন? এই প্রকল্পের বিরুদ্ধে বলছেন? আচ্ছা, বিরুদ্ধে বলছি না, আমি এখানে কিছু ভয়াবহ ঝুঁকির কথা আমি তুলে ধরেছি। আচ্ছা, এটা আমি যদি ব্যাখ্যা করি এইভাবে যে বাংলাদেশ তো পৃথিবীর বৃহত্তম ডেল্টা, তো এটাকে সুন্দরবন ডেল্টা বা বেঙ্গল ডেল্টা বলা হয়। ডেল্টা বা বদ্বীপের প্রাণ হচ্ছে গিয়ে পলি। তো আমার যে লেখাপড়াটা তাতে দেখা যাচ্ছে যে 70 সাল পর্যন্ত গঙ্গা, যমুনা, মানে পদ্মা, যমুনা এবং মেঘনা উভয়কায় যে টোটাল যে পলি পরিবাহিত হয়,
এটা ছিল 2 কোটি টন। 70 সাল আমরা জানি যে ভারতে উজানে আপার রাইপিয়ানের যে দেশ হিসাবে ভারতে ছোট বড় মিলে মোট 300 বাঁধ করা হয়েছে। 300। আমরা খালি গজলডোবার কথা বলি, টিপাইমুখের কথা বলি, ফারাক্কার কথা বলি, এরকম বড় বড় আছে 34টা এবং ছোট বড় মিলে 300। এতে আপনার 80 সাল পর্যন্ত এখানে 1 কোটি টন পলি আটকে যায়। তো এরপরে যখন ফারাক্কা করা হয়, ফারাক্কার পরে এটা কল্যাণ রুদ্রের মানে মানে গবেষণায় এসছে, আমি একদম নাম ধরে বললাম, এই গবেষণা রিসার্চ করলে পাওয়া যাবে। এই বাঁধ হওয়ার পরে ওখানে আরও 30 থেকে 40 কোটি টন পলি আটকে যাচ্ছে। সো অবশিষ্ট থাকলো মাত্র 60 কোটি টন। এখন যদি রাজবাড়িতে আমরা করি, রাজবাড়িতে আমরা পদ্মা ব্যারেজ করি, তাহলে সেখানে আরও 30 থেকে 40 কোটি টন আটকায় যাবে। তাহলে রাজবাড়ি থেকে গোয়ালন্দ পর্যন্ত মাত্র 22 কিলোমিটার। আমরা শুধু নদীতে পানি দেখি, পানির নিচে কিন্তু কয়েক লেয়ার পলি থাকে। কিছু পলি সরাসরি সমুদ্রে চলে মানে বে অফ বেঙ্গলে যাচ্ছে, কিছু ফেলে যায়। এখন যদি আপনার পলির লেয়ারটা না থাকে তাহলে পানির গতির তীব্রতা বেড়ে যাবে। এটা হলো এক। তাহলে হবে কি, এক সময় এস্টুয়ারিতে মোহনা ভাঙতে 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 পুরো দক্ষিণ অঞ্চল চলে যাবে। আজকে ভারতের যে কোনো বৈজ্ঞানিক, যে কোনো পানি বিশারদ, যে কোনো বিশেষজ্ঞ জিজ্ঞাসা করেন, ফারাক্কা তাদের গলার কাঁটা। এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কার বিরুদ্ধে মার্চ করছেন 2017 থেকে কন্টিনিউয়াসলি, এবং ফারাক্কা কারণে মালদাতে 40,000 ফ্যামিলি বাস্তুবিটা হারিয়েছে এবং মানে 100 কিলোমিটার জায়গা পুরা প্লাবিত হচ্ছে। সুতরাং যেখানে ফারাক্কা আজকে গলার কাটা হচ্ছে, আমার যেটা প্রশ্ন ছিল যে এত বড় একটা প্রজেক্ট আমাদের নিজস্ব অর্থায়নে করছি, এটা কি তথ্য আছে, কি গবেষণা হয়েছে, এটা পাবলিককে জানতে দিতে হবে। এর পাশাপাশি এখানে যে যেমন 76 মেগাওয়াট বিদ্যুতের কথা বলা হয়েছে, 76 মেগাওয়াট বিদ্যুৎ আপনি কীভাবে উৎপাদন করবেন? অনেক উঁচুতে গঙ্গায়, এলাহাবাদে তো 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, এত ভাটিতে কীভাবে সম্ভব? তারপরে আপনার ইলিশ, যখন ফারাক্কাবাদ ছিল তখন ইলিশ কিন্তু এলাহাবাদে যেত, এখন ইলিশ আপনার ভারতে ঢোকে না। যখন আপনি রাজবাড়িতে এই ব্যারেজটা করবেন তখন কিন্তু ওই রাজবাড়ির উপরে আর ইলিশ পাওয়া যাবে না। সো এরকম অনেক মিঠা পানির মাছ কিন্তু আর উপরে যাবে না। সো এই বিষয়গুলি, এত বড় একটা প্রজেক্ট পাবলিককে জানতে হবে। যেমন আমরা আজকে জানি যে তিস্তার ব্যাপারে মার্ক বেন পাওয়ার চায়না কনস্ট্রাকশন এত টাকা লাগবে, এই তথ্য উপাত্ত আছে। আপনি পদ্মা ব্যারেজের ব্যাপারে কী তথ্য উপাত্ত আছে? এত বড় বাংলাদেশের মতো গরিব দেশে যদি আজ থেকে 50 বছর পরে প্রমাণিত হয় পদ্মা ব্যারেজ আমাদের গলার কাটা, তখন এই দায়িত্ব কে নেবে? সুতরাং আমরা কিন্তু বিরোধিতা করছি না। এখানে বলা হচ্ছে যে 7 কোটি মানুষের উপকার হবে। আপনি এখানে যে ব্যারেজ করা হচ্ছে, এটা তো ব্যারেজ, এখানে মোট পানির ধারণ ক্ষমতা হচ্ছে 3 BCM, ওয়ারেজ পদ্মা, এই যে পদ্মা অববাহিকা দিয়ে এই স্রোতধারায় একদিনে 6 BCM পানি পরিবাহিত হয়। তার মানে যা সারা বছরের জন্য পানি আপনি রাখবেন, সেইটা একদিনে তার ডাবল পানি চলে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলি এবং এখানে অন্যান্য যে বিষয়গুলি আছে, আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, আমি এত বড় একটা মেগা প্রজেক্ট নিচ্ছি, এইটার ভয়াবহতা, এটার ঝুঁকি আমরা জানবো না? পাবলিকের অধিকার আছে জানার, আপনাকে জানান, আমরা বিরোধিতা করছি না। এবং প্রকারান্তে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনার ক্ষেত্রে আপনার 3 ভাগের 1 ভাগ টাকা দরকার, সেই টাকা আপনারা দিতে পারছেন না, মানুষের কাছে ধার করে আনতে হচ্ছে। এবং আপনি অদ্ভুত একটা তথ্য দেই, তিস্তা মহাপরিকল্পনা করার জন্য এটার নিচে 8 মিটার নিচে একটা ন্যাচারাল একটা লেয়ার আছে পানির। যদি ভারত পানি বন্ধও করে দেয় তাও কিন্তু পানির সেখানে সমস্যা হবে না। কিন্তু এই রকম একটা সম্ভাবনা, এবং তিস্তা যদি আপনার এই গাইডবাদ করা যায় 102 কিলোমিটার, তাহলে এটা বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাহলে আপনার 3 ভাগের 1 ভাগ অর্থে, যেখানে কোনো ঝুঁকি নাই, যেখানে আমাদের সকল সম্ভাবনা আছে উন্নয়নের, সেটা বাদ দিয়ে পদ্মা ব্যারেজের মতো এত বড় একটা প্রজেক্ট আপনারা নিয়েছেন, কোনো আলোচনা নাই, কোনো গবেষণা নাই, তাহলে এটা কি বিস্ময়ের কারণ নয়? এবং আমি আরও বিস্মিত হচ্ছি যে বাংলাদেশে এত জ্ঞানী গুণী মানুষ, এত পানি বিশারদ, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলছেন না। আমার দল প্রথম এই বিষয়টা আমরা প্রচার করতে শুরু করেছি। তো যাই হোক না কেন, আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে আমি হাত পেতে এখন বাইরের থেকে 1000 কোটি টাকা আনতে হচ্ছে, আর সেখানে আমি নিজস্ব অর্থায়নে এত বড় একটা ঝুঁকিপূর্ণ প্রজেক্ট নিচ্ছি। সরকার আমাদেরকে সন্তুষ্ট করুক, জনগণকে সন্তুষ্ট করুক যে এইভাবে এটা করা সম্ভব। আপনি ওনাকে শুনছেন, আপনি কি এই বিষয়ে বলতে পারেন? আমি ওনার কথাগুলি শুনছিলাম। জি। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পদ্মা ব্যারেজটা প্রকল্পটা এটা
হুট করে হচ্ছে বলে আমার মনে হয় না। এটা অনেক দিন থেকেই গবেষণা হচ্ছে এটা নিয়ে, প্রজেক্ট অনেকবারই নেওয়া হয়েছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা যে পদ্মাটা নিতে হচ্ছে কেন, এটা মূলত পারাক্কার বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের প্রায় 7 কোটি মানুষ, তাদের জীবন জীবিকা সবকিছু হুমকির মুখে, এবং ওখানে 5টা নদী মৃত প্রায় হয়ে গেছে। তো এই নদীগুলোকে সচল করে তোলা, 7 কোটি মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত বিষয়গুলো, এবং যে প্রকল্প নেওয়া হয়েছে এখানে আমরা জানি এখানে 3টা বিদ্যুৎ কেন্দ্র হবে এবং 7টা উপশহর, স্যাটেলাইট টাউন এখানে করা হবে। এই সবগুলো এই প্রজেক্টের মধ্যে আছে। কিন্তু উনি যেটা বলেছেন, হ্যাঁ, সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিন্তু উনি একটা কথা বলেছেন, সেই জায়গাটা উনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমরা অনেকগুলো প্রজেক্ট করতে পারছি না নিজস্ব অর্থায়নে, তাহলে হোয়াই নট প্রথমে তিস্তা, পরে আমরা এটা গেলাম, কারণ আমরা তো দুটো একসাথে করতে পারছি না। তিস্তা যেহেতু অনেক দিন ধরে আমরা এটা নিয়ে স্টাডি করেছি, চীন অন্যরা স্টাডি করেছে, সুতরাং আমরা এটাকে যদি প্রথম তিস্তা করতাম, পরে নাই আমরা যেতাম বেড়াতে। না, তিস্তার প্রসঙ্গটা আসলে এটা অন্য প্রসঙ্গ। হ্যাঁ, কারণ তিস্তার সাথে আমাদের পদ্মার সাথে কিন্তু এত বেশি ইন্টারন্যাশনাল বিষয় জড়িত নাই, যেটা আমরা বারবার তিস্তা নিয়ে আমাদের হচ্ছে। আচ্ছা, মানে ওইখান থেকে সেখান থেকে হচ্ছে, এবং সেটা এই কারণেই গুরুত্বপূর্ণ। আর পদ্মাটা যেটা, সেটা হচ্ছে এটা যে আসলে একবার আগেই হবে এটা কিন্তু সুস্পষ্ট ঘোষণা হয় নাই। এটা প্রজেক্টটা হয়তো দেখা যাচ্ছে খুব তাড়াহুড়া করে হ্যাঁ পাস করা হয়েছে। পাস তো অনেকবারে অনেক কিছু হয়, এটা আসলে কখন বাস্তবায়ন হয় গ্যারান্টি নেই। তবে যে প্রজেক্টটা যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ধরেন 5টা নদী শুধু সচল করা না। আমরা মনে করি বাংলাদেশের যতগুলো নদী আছে যেটা ভারত থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে, এই সব নদীগুলোর ব্যবস্থাপনাটাই আমাদের ব্যবস্থাপনার পদক্ষেপ নেওয়া উচিত। এবং তিস্তার সাথে কিন্তু সব নদীগুলোর ব্যবস্থাপনা নিয়ে কিন্তু চায়নার সাথে আমাদের প্রাইম মিনিস্টার একটা আলোচনা হয়েছে, আমরা জানি। তো যদি সেটা করা যায় তাহলে অবশ্যই আমাদের 2টা প্রজেক্টের প্রয়োজন, এবং তিস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটু আবার ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে আসি। আপনি দেখেছেন যে আমরা এই সরকার আসার পরে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। একটা সিদ্ধান্ত হলো মংলাতে মংলার ঠিক পাশে 110 একর জায়গা ছিল, সেই জায়গাটাকে আসলে দেয়া হয়েছিল ভারতকে। ওখানে তারা একটা ইন্ডিয়ান ইপিজেড করতে চেয়েছিলেন, এবং মংলার যে বন্দর সেটাকে আধুনিকরণের কথা বলা হয়েছিল, কিন্তু ভারত সেটা করেনি। তত্ত্বাবধায়ক সরকার এসে সেই 2টা প্রকল্পই ক্যান্সেল করেছিলেন। বর্তমান সরকার এই 2টা প্রকল্পই আবার চায়নাকে দিয়েছেন, এবং চায়না সিইসিসি তারা ইতিমধ্যে কাজটা পেয়েছে, এবং মংলা বন্দরে তারা কন্টেনার টার্মিনাল তৈরি করবে, এবং এটা স্বয়ংক্রিয় কন্টেনার টার্মিনাল করবে। কিন্তু প্রশ্ন হলো আপনার কাছে আমার, যে মংলা বন্দরে তো বড় জাহাজ আসতে পারে না। মংলার যে সামর্থ্য আছে এটার বিকল্প হিসেবে কিন্তু পায়রা করা হয়েছিল। মংলা তো ডিপ সি পোর্ট না। এখন কথা হলো যে এখানে ভারতকে এটা দেওয়া হয়েছিল, ভারতকে তো কুশিয়ারা নদী হত্যা করেও তো আপনার ট্রানজিট দেওয়া হয়েছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী সরকারের সময় একতরফাভাবে ভারতকে যে বিষয়গুলি দেওয়া হয়েছিল, ওগুলি কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর এখন চীন সফরের পর থেকে এইটা ডাইমেনশনটা চেঞ্জ হয়ে হয়তোবা চীনের দিকে যাচ্ছে। এটা কতটুকু? আমার কথা হলো যে এই যে টাকাটা আমরা ইনভেস্ট করতে যাচ্ছি টার্মিনালে, সেটা তো ইউজ হবে না, মানে যেহেতু মাদার ভেসেল তো আসতে পারে না সেখানে। মাদার ভেসেল আসতে পারবে না, তো ডিপ সি পোর্ট হলে তখনই পারতো, তাছাড়া তো পারবে না। না, ওখানে তো মানে ওই পরশু নদীতে ড্রেজিং করার পর 1 মাস পরে সেটা এটার প্রয়োজন হলো এটাকে যদি এখন মানে ডিপ সির মানে সহযোগিতা নিয়ে এখানে করতে হয়, তাহলে ওই পরিমাণ ড্রেজিং করে খরচ করে সরকার এটা করবে। তখন হয়তো আমাদের দেশে কি হয়, একটা প্রজেক্ট ঘোষণা করার পরে এটা বাড়তি খরচ বা এটা দিয়ে বাড়ানো হয়। এখানে প্রশ্ন তো আপনার সেটা না, আপনি হয়তো জানতে চাচ্ছেন যে এটা ভারতের কাছে ছিল, কেন চীনের কাছে যাচ্ছে। না, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই যে অর্থটা মেগা প্রজেক্টে, মানে আমরা প্রথমেই সরকার আসার পরে তারা বলেছিল যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে, সুতরাং মেগা প্রজেক্টগুলো আপনারা করার আগে আমাদের এই প্রজেক্টগুলো আসলে আমাদের অর্থনীতিতে কোনো যোগ দিবে কিনা, নাকি এটা শুধু মানে টাকায় নষ্ট হচ্ছে, এটাই আমার ইস্যু। যেরকম আপনি বললেন পায়রা বন্দরে কি হচ্ছে আপনি জানেন, নিশ্চয়ই জানেন যে পায়রা বন্দরে আমরা যখন গভীর সমুদ্রে গেলাম, ওইখানে আমরা ড্রেজিং করতে গেলাম, ক্যাপিটাল ড্রেজিং করছি, 6,000 কোটি টাকা খরচ করেছি আমরা।
বেলজিয়ামের একটা কোম্পানিকে, জানজু বলে একটা কোম্পানি, তা 6,000 কোটি টাকা খরচ করার পরে 3 মাসের পরে এইটা ওই 10.5 আমরা আনছিলাম, 3 মাসের পরে এটা আবার ভরাট হয়ে 5.5 হয়ে গেছে এবং ওখানে মাদার্স ভেসেল আসে না। তো আমরা বলতে চাচ্ছি যে এই প্রকল্পগুলি, আপনি যে কথাটা বলেছেন যে প্রকল্পগুলি বাস্তবায়নের আগে কিংবা হাতে নেওয়ার আগে এটা একটা বিশাল মানে স্টাডি করা দরকার, গবেষণার প্রয়োজন আছে। গবেষণা করা এক্স্যাক্টলি দরকার। তাই। এখানে স্যার যে বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে, কোন সরকার যখন ক্ষমতায় থাকে তার কিন্তু দুর্নীতি টের পাওয়া যায় না। জি। এবং বিএনপি সরকার প্রতিশ্রুতি ছিল মেগা প্রজেক্টে যতটা সম্ভব কম যাওয়ার, কম যাবে, বাট তারা এসেই কিন্তু অনেক বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিচ্ছেন। আপনি দেখুন বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, তিস্তা বলেন, পদ্মা বলেন, মানে তৃতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনার সেতু, সব কিছু মিলে দিস আর মানে মানে মেজর প্রজেক্টস। এখন কথা হলো যে যখন আমরা তো দুর্নীতি টের পাই যখন সরকার চলে যায়। আর আমাদের একটা বদ অভ্যাস যেটা হলো যে প্রথমে এসে আগের সরকারকে সমালোচনা করি, রাইট? এখন কথা হলো এমন কোন সরকার বাংলাদেশে আছে যে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে পরবর্তী সরকারের জন্য? তা তো না। এখন আমরা সব কিছুই খুবই মানে অ্যাঞ্জেলিক কথাবার্তা শুনি, ফেরেস্তার মতো কথাবার্তা শুনি। এখন এই সরকারও কি করবে না করবে এটা বোঝা যাবে এই সরকার যখন ক্ষমতা যাবে তখন। অন্তর্বর্তীকালীন সরকার তো খুব ভালো সরকার ছিল। এখন অন্তর্বর্তী সরকার যখন শেষ তখন আমরা এখন বুঝতে পারছি যে কি জায়গায় কি হয়েছে। আমার কথা হচ্ছে যে গরিব দেশ আমাদের কেন মানুষের কাছে চেয়ে চিনতে আনতে হয় টাকা পয়সা? এরকম একটা দেশে এই ধরনের প্রজেক্ট নেওয়ার আগে আমাদের জন্য আর দ্বিতীয়বার কোনো বালিশকাণ্ড শুনতে না হয়, আর জন্য কোনো একটা প্রজেক্ট শুরু হলো 2,000 কোটি, আপনি বলুন থার্ড টার্মিনালের কোনো প্রয়োজন নেই। আই ডোন্ট ফিল এনি নেসেসিটি অফ থার্ড টার্মিনাল ইন ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টে যদি কোনো প্রথম কাজ ছিল আর একটা রানওয়ে দরকার ছিল, জি, সেগুলি বাদ দিয়ে থার্ড টার্মিনাল কেন করা হচ্ছে? সে এরকম আমাদের দেশে অনেক কিছুই হয় যেটা শুধুমাত্র মানে উপার্জনের জন্য করা হয়, কতিপয় গোষ্ঠীর অর্থ উপার্জনের জন্য করা হয়। এটা আমাদের গরিব দেশ, বিকজ এখানে কি আপনার অলিগার্কির ব্যাপারটা তো আছেই, এরা তো ফিরবেই, এরা ফিরতেই আছে। আজকে যারা গত সরকারে যারা অলিগার্ক ছিল তারা এখন আস্তে আস্তে বিভিন্ন নামে মানে তাদের কারণে আমরা প্রজেক্ট দিই, তারা যাতে বড় হয়। এক্স্যাক্টলি। আমরা একটু আহমেদ করিম আপনার কাছে যেতে চাই। আমাদের শুধু লোন নিচ্ছে, আমরা লোন তো শোধ করতে হবে, তো সুতরাং আমাদের তো আয় হতে হবে। এবং ভূতত্ত্ববিদরা বলছেন যে বাংলাদেশের মাটির নিচে প্রচুর পরিমাণ গ্যাস তেল আছে। বর্তমান সরকার 100টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে, বাজেটে বরাদ্দ দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? সরকারের এই পদক্ষেপটাকে আমি একটা জনস্বার্থে এবং দেশের পক্ষে একটা সাহসী পদক্ষেপ মনে করব। কারণ আমরা সুদীর্ঘ সময় থেকে দেখে আসছি যে আমাদের যারা ক্ষমতায় থাকেন অথবা আমাদের ব্যবসায়ীরা, তারা কোনো কিছু এখানে প্রোডাক্ট করতে চান না। তারা শুধু ট্রেডিং করে কিভাবে কমিশন নিয়ে নেবেন, শুধু এই চিন্তায় থাকেন। গ্যাসের ক্ষেত্রে আমরা একই দেখছি যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন না করে এলপিজি আনা হচ্ছে, এনে এটা আসলে যারা এটার সাথে জড়িত, এটা ক্ষমতার শীর্ষ পর্যায়ে লোকরা জড়িত, তারা মিলে মূলত এই এলপিজি আনছে আর টাকাগুলো ট্রেডিং করে ক্যাশ করছে। কিন্তু আমাদের নিচে যে গ্যাস আছে, গ্যাসের সাথে আমাদের তেল রয়েছে। জি, এবার এটা আমরা অনেক আগ থেকে এটা জানি, অনেক কিন্তু কোনো সরকারই এটা নেয় না। তো বর্তমান সরকার যে পদক্ষেপটা নিয়েছে, আমার মনে হয় যদি এটা তো অটল থাকতে পারে, এটা শেষ পর্যন্ত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই পদক্ষেপ হবে। আপনি জানেন ভোলাতে আমরা 1995 সালে গ্যাস পেলাম, প্রায় 5 টিসি গ্যাস পেয়েছি ওখানে। কিন্তু ভোলার গ্যাসটা আমাদের ন্যাশনাল গ্রিডে আনতে 205 কিলোমিটার একটা পাইপলাইন লাগতো, আমরা আনি নাই। কিংবা আমরা এটা করতে পারতাম, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটাকে আমরা ভুলায় নিতে পারতাম, কিংবা রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে আমরা ভুলায় নিতে পারতাম। কিন্তু আমরা এগুলো না করে আমরা এলপিজি আমদানি করলাম এবং তার ফলশ্রুতিতে আমাদের একজন ব্যবসায়ী সিঙ্গাপুরের 1 থেকে 10-এর মধ্যে তার এখন নাম আছে। তো আমি একটু ব্রিগেডিয়ার সাহেব আপনার কাছে যেতে চাই, আমরা এই গ্যাস নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা 2012 সালে সমুদ্র বিজয় করলাম এবং আমাদের পাশে মিয়ানমার, তারা এখান থেকে গ্যাস উঠাচ্ছে, অবিরাম গ্যাস উঠাচ্ছে এবং এই গ্যাস তারা 2225 কিলোমিটার এই মিয়ানমারের জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে তারা পাইপলাইন নিয়ে চীনে নিয়ে গেছে এবং তারা এখান থেকে গ্যাস উঠাচ্ছে। ভারত এই পাশ থেকে গ্যাস উঠাচ্ছে, তেলও পাচ্ছে। আমরা এই মাঝখানে আছি এবং আমরা একটা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়েছিলাম, ইন্ডিয়ান কোম্পানি 12 বছর পরে বলছে গ্যাস তেল নাই। এই সরকার এসে
আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছেন এবং আপনি দেখেছেন যে কিছুদিন আগে যমুনা টিভিতে আমাদের রাষ্ট্রদূত আমেরিকান রাষ্ট্রদূত উনি এই গ্যাসের ব্যাপারে ওনাদের যে আগ্রহ দেখাচ্ছে, আপনি এটা কিভাবে দেখেন? জি, অবশ্যই এটা সরকারের খুবই প্রশংসনীয় উদ্যোগ। এখন বাংলাদেশে যে প্রচুর গ্যাস আছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে 11টি সিএফ, আপনি বললেন ভোলাতে 5টি সিএফ পাওয়া গেছে, আমি মনে করি আরও অনেক 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 বেশি আছে। সুতরাং বাপেক্সের কন্টিনিউয়াস একটা প্রসেস, সারা বছর ড্রিল করতে হবে, সারা বছর চেষ্টা করতে হবে। আপনি দেখুন যে আমাদের যে সমুদ্র বিজয় হলো, সমুদ্র বিজয়ে প্রায় 1,10,000-11,000 স্কোয়ার কিলোমিটার, মানে প্রায় বাংলাদেশের কাছাকাছি একটা জায়গা আমরা পেলাম। এই যে আপনার ব্লু ইকোনমি নিয়ে একদম থিসিস করে, সিম্পোজিয়াম, সেমিনার করে যত টাকা খরচ করা হয়েছে তত টাকার গ্যাস পর্যন্ত তোলার চেষ্টা করা হয়নি। সুতরাং আপনার এই সমুদ্র বিজয় থেকে 1 টাকারও বেনিফিট আমরা আনতে পারিনি। আপনি জানেন যে পুরা বে অফ বেঙ্গলের নিচে অফশোর যে আমাদের আছে, এখানে যে কত সম্পদ আছে তার কোনো ধারণা নাই। সুতরাং যদি সরকার এই উদ্যোগটা নেয়, আমি কন্টিনিউয়াসলি ড্রিল করতে থাকবো, যেখানেই পাবো ভালো কথা, না পেলে আমি আবার নেক্সট আমি আরেকটা কূপে ট্রাই করব। এটাকে আমি মনে করি এটা অসাধারণ একটা উদ্যোগ। সম্পদ আপনার বাড়াতেই হবে। এমন সময় আপনার আসবে যে যখন আপনার গ্যাস আপনি রপ্তানি করতে পারবেন। আপনি দেখেন যে উদাহরণটা আপনি দিলেন, মিয়ানমার থেকে, মিয়ানমারের এখানে সিতুয়ে 3টা শহর, একটা হচ্ছে সিতুয়ে যেটা আর কি আরাকানের রাজধানী, আরেকটা হলো কায়াকপু এবং আরেকটা হচ্ছে মুনাং। এই 3টা শহর কিন্তু এখনো আরাকান আর্মি দখল করতে পারে নাই। এই কায়াকপু হচ্ছে একটা জায়গা, এইটা হচ্ছে পুরা মিয়ানমারের অর্থনৈতিক পানির কল। এখান থেকে কুনমিং পর্যন্ত 2টা পাইপলাইন আছে চায়নার, একটা হলো গ্যাস, একটা তেলের জন্য। আপনি কি জানেন যে মিডল ইস্ট থেকে যে তেল নিয়ে আসে সেটা এখান থেকে নিয়ে যায়? তার মানে এমনভাবে মিয়ানমারের সম্পদটাকে তারা, আরেকটা যায় গ্যাস, এটা কার গ্যাস? এটা মিয়ানমারের গ্যাস। তো মিয়ানমার তো অফশোর এরিয়া থেকে তাদের এই গ্যাসগুলি উত্তোলন করছে। আপনি জানেন 2008 সালের দিকে তারা আমাদের সমুদ্র সীমায় এসে মিয়ানমার এরকম ওয়েল রিগ এস্টাবলিশ করতে যাচ্ছিল, গ্যাস ফিল এস্টাবলিশ করতে যাচ্ছিল। তখন আমরা ধমক দিয়ে সরিয়ে দিলাম, তারা চলে গেল। দেন হোয়াট উই ডিড? আমরা তো কিছুই করলাম না। তাহলে আপনার কাছে একটা সম্পদ আছে, আপনি এটা ব্যবহার করলেন না, এক্সপ্লোর করতে পারলেন না, আর এটা বাদ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষার থলি নিয়ে ঘুরছেন, আমার কিছু টাকা দেন, আমি জীবিকা নির্বাহ করবো। দিস ইজ মানে অল টুগেদার ননসেন্স। তো সুতরাং এরকম একটা জায়গায় সরকার, আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ গ্যাস আছে, আপনি জানেন যে গত ক্রাইসিসের সময় বাংলাদেশে যে তেল ছিল, বাংলাদেশ তো প্রচুর তেল মানে হয় অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে। তাহলে সুতরাং এটা তো পেট্রোল বা অকটেন, এটা তো গ্যাসেরই বাই প্রোডাক্ট। তা সুতরাং আমার মনে হয় এই সেক্টরটাকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের প্রচুর গ্যাস আছে এবং একদিন এমন হতে পারে যে আমরা গ্যাস রপ্তানি করতে পারবো। এটা আপনি মিয়ানমার, চীনের সাথে এই ব্যবস্থা আপনি এই ইয়ে করেন। সুতরাং আপনি কোনো কিছু ভারতমুখী, ভারত তো হয়তো চাইবে না, তোমার যদি আবিষ্কার হয় তাহলে তো আমার কাছে তুমি নিবা না, এই তো বিষয়। যদি প্রচুর গ্যাস বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ তো নিজের গ্যাস দিয়েই ইলেকট্রিসিটি উৎপাদন করবে, তাহলে আপনি আদানির কাছে তো আনবেন না, ব্যাপারটা তাই না? সুতরাং এই বিষয়গুলো বোঝার জন্য তো বিশাল লেখাপড়া করা দরকার নেই। আমি আপনার কাছে আসছি আহমেদ করিম, এটা জুলাই মাস, আজকে 2 তারিখ, তো সুতরাং জুলাই নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এই জুলাই মাসের 2 তারিখ, আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্র জনতাদের মানে আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছিল এবং এটা ওয়ান অফ দ্য রিজন যে ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে যেতে হয়েছিল, তার ওয়ান অফ দ্য রিজন হলো এই যে মেগা প্রকল্পগুলি, সেখানে মেগা লোন নেওয়া হয়েছিল এবং সেখানে মেগা চুরি হয়েছিল। সেই যে অর্থ একটা প্রকল্পে যদি 5,000 টাকা হয়, সেখানে এটাকে বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। 4,000 টাকা কিন্তু বিভিন্ন মানুষের পকেটে গিয়েছিল। এই 4,000 কোটি টাকা কিন্তু বাংলাদেশের পুনঃবিনিয়োগ না হয়ে এইটা ডলার, আমাদের বাংলাদেশের ডলারটাকে ড্রেন আউট করে। ফলে শেখ হাসিনার এক সময় দেখা গেছে ডলার ছিল না, উনি কিন্তু চীনে গিয়েছিলেন আবার টাকা আনার জন্য এবং 5 দিনের সফর 3 দিনে ফেরত চলে আসছে। তো উনি আবার বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন বলে আমরা ভিডিও দেখছি। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আসলে জুলাই আমাদের এই দেশের জনগণের, প্রত্যেক জনগণেরই আবেগের সাথে জড়িত হয়ে গেছে। কারণ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চাওয়া পাওয়া ছিল, যেটা আমরা পাইনি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষায় জাগ্রত হয়েছে যেন আমরা
গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে যে বিষয়টা। তো এজন্য এই জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, যে বৈষম্য বিরোধী যে চেতনা, এটার মূলেই হচ্ছে জুলাই। এবং 31 দিনের জুলাইটা 36 জুলাইতে গেছে। না, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে জুলাই যারা যোদ্ধা তাদের অনেকেই কিন্তু সংসদে আছে, কিন্তু তারা এই গত সংসদে আমরা দেখলাম যে তারা এইসব মেগা প্রজেক্ট নিয়ে কোনো কথা বলছেন না, যে এই প্রজেক্টগুলো যে আমরা আবার নিচ্ছি তাদের কাছে কিন্তু যেটা আছে যে এইসব মেগা প্রজেক্টে দুর্নীতি হয়েছে। না, জুলাইকে আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু জুলাইকে শুধু আপনি প্রজেক্টের সাথে রিলেটেড করলে হবে না। এখন ধরেন যারা জুলাই যোদ্ধা ছিল, আপনি দেখছেন যে জুলাইটা যে চেতনা থেকে হয়েছে, প্রথমেই জুলাই যোদ্ধাদেরকে তাদের মানে নষ্ট করার জন্য তাদেরকে বিভিন্নভাবে ক্ষমতার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটা মূলত উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবীর চেতনাটা ধ্বংস করা। এর মধ্য দিয়ে চড়াই উতরের মধ্যে তারা হয়তো গুটি কয়েক সেটা সংসদে গেছে, তাও তারা সেখানে নবীন। তো এখন কথা সেটা হচ্ছে এই জুলাইয়ে এসে আমাদের যে চেতনাটা ধারণ করা দরকার, সেটা হচ্ছে যে আমরা 52 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম করেছি, বিজয় অর্জন করেছি, কিন্তু আজ পর্যন্ত বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয় নাই। এই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, প্রথম শর্তটাই হচ্ছে বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা। এটা জুলাই প্রথম। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে পৃথক সচিবালয়, এসব কিছুই করা হয়েছে। কিন্তু আমরা এখন এই সংসদে প্রথমে এসে দেখছি নির্বাচিত যে সংসদ, তারা এসে দেখা যাচ্ছে জুলাইয়ের এই চেতনাকে ধারণ করছে না। তা আমি মনে করি, আমি আগেই বলতে চাই, জেনজিরা লড়াই করে যে জুলাই বিপ্লব ঘটিয়েছে, আমরা যদি এখন মনে করি যে জেনজিরা ঘুমিয়ে গেছে, স্কুল কলেজের ছাত্ররা ঘুমিয়ে গেছে, না, এটা ভুল। যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে সরকার বিরোধী দল মিলে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সামনে আরেকটা অভ্যুত্থান অপেক্ষা করছে, এবং সেটাতে জেনজির সাথে কিন্তু আলপা যুক্ত হবে। স্কুলের বাচ্চারা গিয়ে কিন্তু সংসদ ঘেরাও করবে, বঙ্গভবন ঘেরাও করবে। এই জন্য আমরা বলবো যারা সংসদে আছেন, সরকারি দল, বিরোধী দল, কারণ বিরোধীরাও কিন্তু জুলাই চেতনা নিয়ে সোচ্চার হচ্ছে না সংসদে। তারা মনে হচ্ছে কোনোভাবে সরকারের সময় কাটাতে যাচ্ছে, যে 3 বছর যাক, 2 বছর যাক, এরকম একটা চিন্তা। কিন্তু এটা ভুল চিন্তা। এদেশের জনগণ জেগেছে, ছাত্ররা জেগেছে, জেনজিরা, আলপারা জেগেছে। যদি সঠিকভাবে এটা বাস্তবায়ন না করে, তাহলে আমাদের পলিটিশিয়ানরা এটা চূড়ান্ত ভুল করবে, এবং তারা ক্ষমতায় বসে এখন যারা মনে করছেন যে এভাবেই যাবে, আসলে এইভাবেই যাবে না। এই জন্য সবাইকে সচেতন হওয়া আমি উচিত। একটু ব্রিগেডিয়ার সাহেবের কাছে আসতে চাই। ওনার একটা রাজনৈতিক দল আছে, জনতার দল। আপনি শুনছিলেন আহমেদ করিমকে, উনি বলছিলেন জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে যদি আমরা ধারণ না করি, তাহলে এই সরকারেরও একই পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন সেটা? যে আমি ওনার সাথে সম্পূর্ণরূপে একমত। জি, কারণ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় হলো চেতনার ব্যবসা খুব ভালো হয়। জি। তো এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী দল হচ্ছে এনসিপি, যেটা কিংস পার্টি। আপনি খেয়াল করে দেখেন, একই সাথে কিন্তু আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। 142টা দলের মধ্যে 3টা মাত্র দল আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, তার মধ্যে আমরা একটি। আমরা যখন জনতার দল গঠন করি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাই, একই সময় এনসিপি করা হচ্ছিল। সো এনসিপির প্রতিনিধিদেরকে নিয়ে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলেন, আর আমরা ওনার সাক্ষাৎ চেয়ে নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাইতে পারিনি। এটা কিংস পার্টি। এবং সুতরাং বাংলাদেশে কী হয়, এতদিন ধরে আমরা শুনেছি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা হয়েছে, এখন হলো জুলাই বিপ্লব। আমি তো এখন বিপ্লব বলি না, আমি বলি ছাত্র বিক্ষোভ। কারণ এখানে মুনাফাভোগী। আপনি সংসদের আলোচনায় বিপ্লব নিয়ে, জুলাই নিয়ে কোনো কথা শোনেন? ওখানে ইসলামিক ব্যাংক নিয়ে কথা শুনবেন। ভাই কারেক্টলি বলেছেন, যতদিন থাকা যায় মিলেমিশে থাকি, যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে জুলাই বিপ্লবের 3টা যে মূল স্তম্ভ ছিল, তার মধ্যে একটা ছিল সংস্কার, একটা ছিল বিচার, আর একটা ছিল নির্বাচন। বিচার তো হচ্ছে, শেখ হাসিনার বিচার হলো, ইউনূস সাহেবের 10 বছর জেল দিলাম, এটাকে আপনি বিচার বলবেন? শেখ হাসিনার কি পুলিশের বিচার 3 জনকে হয়েছে? ফাঁসি দিলাম। শেখ হাসিনার কি বিচার হয়েছে? আপনি কি শেখ হাসিনার কোনো বিচার করতে পারবেন? এরকম তো লক্ষ লক্ষ, যদি 1400 আপনি মার্ডার কেসও ধরেন, বরং বিনিময়ে এই যে মামলা হয়েছে, আওয়ামী লীগের যত লোক আছে সবগুলিকে মামলা করে এখন সরকার দল এটা বাণিজ্য করছে। এখন পর্যন্ত আপনি জানেন যে গ্রামে অনেক মানুষ আছে আওয়ামী লীগের নিরীহ মানুষ। আওয়ামী লীগ তো সব খারাপ লোক না, কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ করেছে তারা বাড়ি থাকতে পারছেন। মামলাগুলোরও কিন্তু শেষ সমাধান হবে না, মামলাগুলোর সমাধান নাই। লক্ষ লক্ষ মামলা কিন্তু হাইকোর্টের থেকে শেষ হওয়ার পরে আপিল বিভাগে ঝুলে আছে। আপিল বিভাগে একটাই কোর্ট,
অথচ চাইলে 5টা এটা কোটি সম্ভব না। করতে পারে। সুতরাং আপনি কোনো দেখুন মামলারই কিন্তু সমাধান যে হবে না, বিপ্লব কারণ ভাই কি, আপিল বিভাগে কোর্ট আমরা বানাচ্ছে জাতি না। হিসাবে খুবই অভাগা জাতি। উনি যেটা বলেন, এই আন্দোলনের মূল কারণ ছিল কি, দারিদ্র্য এবং বেকারত্ব। এটা কোটা বিরোধী আন্দোলন থেকে আসছে। তো আপনি বলেন অর্থনীতি কি সংস্কারটা করেছেন? আর আপনি সুতরাং আপনি আরেকটা যেটা সংস্কার বলেছেন নাই যে করেন। শেখ আমাদের হাসিনা ফিরে আসা। আজকে আলোচনা আপনি আরেকটা শেষ যে করতে বলছেন হচ্ছে। শেখ হাসিনার ফিরে আসা, এটা আসলে এখানে আর হবে না, এটা যতই বলুন। এটা আপনি বলছেন। হ্যাঁ। আমাদের আজকে শেষ করতে হচ্ছে, আজকে সময়ের কারণে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভিতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন বিজ্ঞ আলোচকদের, এবং এখানে যে কথাটা বেরিয়ে আসলো সেটা হলো যে আমাদের প্রথমে আমাদের রাষ্ট্রের আয় বাড়াতে হবে। সেই আয় বাড়ানোর একটি মাধ্যম হলো আমাদের প্রাকৃতিক গ্যাস, এবং এই গ্যাসটাকে আমাদের সবচেয়ে আগে প্রায়োরিটি বেসিসে এটাকে উত্তোলন করতে হবে। এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ভিতরে যে বিষয়টা ছিল সেটাকে অবশ্যই আমাদেরকে সেটার বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে, না হলে রাষ্ট্র আবারও সেরকম একটা পরিস্থিতি যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।